আজকে আমরা পড়ব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাইডার্স টু দ্য সি। এই রাইডার্স টু দ্য সি একটা বিখ্যাত আইরিশ নাটক, যেটা ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, ওয়ান অ্যাক্ট প্লে কি? সেটা হচ্ছে একটা নাটক যেখানে স্বল্প সংখ্যক চরিত্র থাকবে এবং সেখানে একটা ঘটনা থাকবে আর একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে। চল আর দেরি না করে শুরু করি আমাদের ভিডিও। রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি একটা ওয়ান অ্যাক্ট প্লে, সেটা তো বললাম। ট্র্যাজেডি কী জিনিস তোমরা নিশ্চয়ই জানো। ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্তক নাটক, আর এটা লেখা হচ্ছে জন মিলিংটন সিঞ্জের দ্বারা। ইনি একজন আয়ারল্যান্ডের বা আইরিশ রাইটার। এই গল্পটা পুরোটাই জুড়ে আছে আয়ারল্যান্ডের যে বা অ্যারান আইল্যান্ডস বলে যে দ্বীপগুলো রয়েছে, যেটা ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ডের একদম পশ্চিম দিকে। সেই দ্বীপের মানুষদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার ওপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি। আমাদের এই গল্পটা কি বলে দেয়, মৌরিয়া নামক একজন মহিলা আছে। তিনি একজন ওল্ড ওম্যান, যে তার সমস্ত ছেলেদের হারিয়েছে, তার স্বামী, তার শ্বশুর, তার সবাইকে হারিয়েছে। 6টা ছেলেকে সে হারিয়েছে এই সমুদ্রে। এবং শেষ যে ছেলেটা বার্টলে, তাকে হারাতে চায় না সে, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত তাকেও হারাতে হয়। আর এই পার্টিকুলার নাটকটা কিন্তু পোয়েটিক ল্যাঙ্গুয়েজে লেখা। এবং আমরা আর একটা জিনিসও জেনে রাখবো, এটাকে কিন্তু পোয়েটিক ড্রামাও বলা হয়। পোয়েটিক ড্রামা তোমরা মাথায় রাখবে। আর হাইবার্নো ইংলিশ, হাইবার্নো ডায়ালেক্ট, সেই হাইবার্নো ডায়ালেক্টে কিন্তু এই নাটকটি লেখা হয়েছে, যেখানে আমরা আয়ারল্যান্ডের মানুষের জীবনযাত্রা সম্বন্ধে পাবো। এবং এখানে প্রচুর সিম্বলিজম আছে, আমরা পরবর্তীতে দেখছি। যদি পাবলিকেশন বলা হয় তাহলে এটা লেখা হয়েছিল 1904 সালে এবং প্রথম এটাকে পারফর্ম করা হয়েছিল 1904 সালেই। ওকে, ডাবলিনে। ওকে, নেক্সট হচ্ছে 1909 সালে এটাকে পাবলিশ করেছিল, 1909 সালে। এবং পোয়েম অ্যান্ড প্লেজ এই তোমার গ্রন্থ তার সমগ্রতায়। নেক্সট হচ্ছে আমরা জেমস সিঞ্জের সম্বন্ধে জানবো। জেমস সিঞ্জ কে ছিলেন? আমি একটু আগেই বললাম যে তিনি একজন কিন্তু আইরিশ প্লেরাইট ছিলেন বা আইরিশ রাইটার ছিলেন। তিনি একদিকে যেমন প্লেরাইট, পোয়েট, এবং তিনি সবথেকে বড় কথা, লিটারারি যে রিভাইভাল হয়েছিল আয়ারল্যান্ডে, হ্যাঁ, সেই রিভাইভালের কিন্তু একজন জনপ্রিয় চরিত্র। এবং তার যে লেখাগুলো সেটা অবশ্যই রাইডার্স টু দ্য সি তার মধ্যে বিখ্যাত। এবং এছাড়া আর একটা রয়েছে, সেটা হচ্ছে দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই নাটকে আমরা প্যাগানিজম বলে একটা টার্ম পাবো। প্যাগানিজম কী জিনিস? যখন আমরা নেচারকেই গড বলে মানতে শুরু করি, তখন সেটাকে প্যাগানিজম বলা হয়। ঠিক আছে, যেটা আমরা মৌরিয়া এবং মাইকেলের যে ঘোস্ট, এইসবের যে বিশ্বাস, সেইখানে কিন্তু এগুলো রয়েছে। এখানে খ্রিশ্চান ফেইথ, যেটা দেখা যাবে যে নতুনভাবে এই খ্রিশ্চান ধর্মটা আয়ারল্যান্ডে এসেছে পেগানিজমের পরে। এবার যদি খুব সংক্ষেপে একে আমাকে থিম বলতে হয়, তাহলে অবশ্যই মাথায় রাখবো এই রাইডার্স টু দ্য সিতে সি হচ্ছে সব কিছু, মানে সমস্ত ভাগ্য, মানুষের জীবনযাত্রা, সব কিছুর নিয়ন্ত্রক হচ্ছে কিন্তু এই সি। এবং কেউ কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, বিশেষ করে এই নেচারের বিরুদ্ধে লড়াই করে। আমরা নেচারের বিরুদ্ধে লড়াই করে কোনোদিন কিন্তু বাঁচতে পারবো না। আর যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো ম্যান ভার্সেস নেচার আছে, গ্রিফ আছে, কষ্ট, অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া, আমরা মৌরিয়ার মধ্যে পাবো। এবং ধর্ম এবং কুসংস্কারাচ্ছন্নতার এর একটা মিশ্রণ কিন্তু আমরা এই পার্টিকুলার নাটকে পাবো। চরিত্রগুলো কে কে আছে? চরিত্রগুলো আছে মৌরিয়া হচ্ছে, আমরা বললাম, দ্য ট্র্যাজিক হিরোইন। এখানে তার 2 মেয়ে আছে। ক্যাথলিন কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল এবং সে বড় মেয়ে, এবং ক্যাথলিনের বয়স মোটামুটি ওই 20 মতো, এবং সে ভীষণ ম্যাচিওর্ড এবং বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু সেই করে। নোরা, সে ছোট মেয়ে কিন্তু সে ভীষণ ইমোশনাল এবং ইনোসেন্ট। নোরার বয়সটা মোটামুটি ওই মানে 15 থেকে 19-এর মধ্যে, মিড টিন বলা হয়। এবং সে অনেক বেশি তার সিস্টারের উপরে, অর্থাৎ তার এল্ডার সিস্টারের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। বার্টলে তার একমাত্র মৌরিয়ার বেঁচে থাকা ছেলে, সারভাইভিং সন একমাত্র,
এবং সে ডিটারমাইন করেছে, সে মনস্থির করেছে সে এখন কিন্তু তার ঘোড়াগুলো বিক্রি করার জন্য সে সমুদ্রে পাড়ি দেবে একটা মেলাতে। আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, মাইকেল বলে একজন আছে, সেই মাইকেল যদিও সে বেঁচে নেই, সে মারা গেছে, কিন্তু মৌরিয়ার আর একটা ছেলে সে এইখানে বেঁচে নেই, কিন্তু সে ডুবে গেছে, কিন্তু তার বডি এখনো পাওয়া যায়নি, তার ক্লোথসগুলো যদিও পাওয়া গেছে। এইবার প্রিস্ট বলে একজন আছে, যে ইয়াং প্রিস্ট, সেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো অফ স্টেজে থাকবে, এবং মাইকেলের যে মৃত্যুর খবর সেটা কিন্তু আমরা ওই প্রিস্টের কাছ থেকে কিন্তু আমরা বান্ডেল অফ ক্লোথস পাবো, সেখান থেকে কিন্তু পাওয়া যাবে। নেক্সট হচ্ছে কিছু নেইবার্স আর ভিলেজার্স আছে যারা একদম শেষে তাদের কিন্তু দেখা যাবে যারা বার্টলের ডেড বডিটা নিয়ে আসছে। এবার চলো গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত। গল্পে মাথায় রাখতে হবে যে প্রচুর প্রচুর কিন্তু সিম্বলিজম রয়েছে, সেগুলো আমি পরে বলে দিচ্ছি। একদম ওপেনিং সিনটাতে আমরা কি দেখছি না, সেই একটা ছোট্ট কটেজ অ্যারান আইল্যান্ডে, অর্থাৎ সেই আয়ারল্যান্ডের ওয়েস্ট কোস্টে যেগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে, সেখানে একটা দ্বীপের একটা ছোট্ট কটেজ, যেখানে ক্যাথলিন ইজ স্পিনিং, অর্থাৎ ক্যাথলিন সেই চরকাতে সুতো কাটছে, আর নোরা সেই সময় ঢুকেছে কোয়াইট উইথ আ বান্ডেল গিভেন বাই দ্য প্রিস্ট। তার হাতে একটা পোশাকের বান্ডেল আছে, যে বান্ডেলটা কে দিয়েছে তাকে, ওই ইয়াং প্রিস্ট দিয়েছে। এইবার সেই ক্লোথসগুলো তারা নিয়ে আইডেন্টিফাই করবে যে এগুলো মাইকেলের কিনা, অর্থাৎ মাইকেলের ডেড বডি তো পাওয়া যায়নি এখনো, তো আইডেন্টিফিকেশন হবে। সেই বান্ডেলটা কি আছে তার মধ্যে না, একজন ডুবে গেছে, ডুবে যাওয়া মানুষের পোশাক আছে, তো অনেক দূরে সেই ডেড বডিটা পাওয়া গেছে। তার যে মেয়েগুলো তারা সন্দেহ করছে যে মাইকেলের মাইকেল তো হারিয়ে গেছে, তো এইগুলো মাইকেলের কিনা। এইবার বলছে যে মৌরিয়া, পরের সিনে দেখো মৌরিয়া আসছে ভিতরে, তাই সেগুলো মৌরিয়াকে যাতে দেখানো না হয় তাই তারা সেগুলো লুকিয়ে রাখছে। কোথায় লুকিয়ে রাখছে জানো? ওদের উপরে যে খড়ের চালা রয়েছে, সেই টার্ফ লট, অনেক জ্বালানি খড়ের জ্বালানি যেগুলো রাখা থাকে, তার ঠিক মধ্যে লুকিয়ে রাখছে। তারা হাইড করলো সেই ক্লোথসগুলো, কারণ তারা তার মায়াকে জানাতে চায় না, কারণ তার মা ভীষণ কষ্ট পাবে ওকে, কারণ বার্টলে এখন আবার সমুদ্রে যাবে, তো আবার যদি সেই সময় মাইকেলের ডেড বডির খবর পাওয়া যায় সেটা খুব বাজে ব্যাপার হবে। এবার বার্টলের যাওয়ার টাইম হয়েছে, বার্টলে যাবে, কিন্তু দেখো বার্টলে প্ল্যান্স টু সেল টু দ্য মেইনল্যান্ড টু সেল হর্সেস, মানে এই তার হর্সগুলোকে বিক্রি করতে সে অ্যাকচুয়ালি যাবে, হ্যাঁ, ডনেগালে যাবে, ঠিক আছে। তো সেখানে একটা গালওয়েতে ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারে যাবে, যদিও সমুদ্রের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু মৌরিয়া বারবার তাকে নিষেধ করছে, মৌরিয়া বারবার তাকে বলছে যে না তুমি যেও না, তুমি যেও না, কিন্তু বার্টলে বলবে না গিয়ে আমার উপায় আছে, আমি ওই মেলাতে আমি হর্সের দাম ভালো পাবো, আমি একমাত্র পুরুষ, আমি বাড়িতে কী করে থাকবো। আর এর সাথে সাথে কিন্তু অবশ্যই নোরা এবং ক্যাথলিন এরা দুজনও কিন্তু তার মানে ভাইকে অর্থাৎ বার্টলেকে সাপোর্ট করছে। আর তার মা কিন্তু কখনোই চায় না যে বার্টলেও সাগরে যাক, কারণ মৌরিয়ার বিলিফ আছে যে ও গেলে কিন্তু আর ফিরবে না, কারণ তার স্বামী, তার শ্বশুর, তার পাঁচটা ছেলে সবাই চলে গেছে অলরেডি সমুদ্রের বুকে, তারা আর ফেরেনি। তো এবার ব্লেসিং রিফিউজড, অর্থাৎ দেখা যাচ্ছে যে যখন বার্টলে চলে গেল, বার্টলের জন্য একটা কেক তৈরি হয়েছিল, সে সমুদ্রে গিয়ে জাহাজে খাবে বলে, কিন্তু সেই কেকটা দিতে তারা ভুলে যায়, এবং মৌরিয়াকে বলে তুমি যাও গিয়ে তুমি কেকটা দিয়ে এসো ওকে, এবং ওকে আশীর্বাদটা করে এসো। কিন্তু দেখা যাচ্ছে যে মৌরিয়া আশীর্বাদ করতে যাওয়ার সময় সে একটা ভিশন দেখছে, একটা ভিশন, অর্থাৎ একটা সে চোখের সামনে কিছু একটা দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে না, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য, সেটা হচ্ছে যে অন হার ওয়ে টু গিভ, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, তো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে অন হার ওয়ে টু গিভ দ্য ব্লেসিং অ্যান্ড দ্য ব্রেড শি সিজ দ্য ভিশন অফ মাইকেল রাইডিং বিহাইন্ড বার্টলে অন এ রেড মেয়ার। সে দেখতে পাচ্ছে যে মাইকেলের পিছনে বার্টলের পিছনে একটা লাল ঘোড়াই করে মাইকেল চলে চলে যাচ্ছে, কিন্তু মাইকেল তো মৃত। এখানে আছে সেই সুপারস্টিশন বিলিফ, ওকে, আর সাইন অফ ডুম, যেটা কিনা একটা ধ্বংসের চিহ্ন বহন করে। অর্থাৎ ব্রাইড দ্বারা বলে এখানে একজন আছে, ব্রাইড দ্বারা একটা স্বপ্ন দেখেছিল, যে মানে ভিশনে দেখেছিল যে একজন মৃত মানুষের হাতে তার সন্তান, এবং পরে দেখা যায় তার সন্তানটা কিন্তু মারা যায়। এইবার তার রিয়েলাইজেশন অফ ডেথ, মৌরিয়া ধরেই নেয় যে বার্টলে আর ফিরবে না, কারণ সে দেখে নিয়েছে মাইকেল তার পিছন আছে, আর মাইকেল তো অলরেডি ডেড। তো যাই হোক, এবং মাইকেল এবার এই সময় যখন মৌরিয়া তাকে আশীর্বাদ করতে গেছে, যখন ওই ভিশন দেখছে,
ঠিক সেই সময় কিন্তু অলরেডি এরা ওই নোরা এবং ক্যাথলিন এরা দুজন কিন্তু বুঝতে পেরে গেছে যে এই পোশাকগুলো আসলে কিন্তু মাইকেলেরই, কারণ মাইকেলের মৃত্যু হয়ে গেছে। এবং বার্টলে যখন মৌরিয়া ফিরে আসছে, যখন নোরা এবং ক্যাথলিনের সাথে তারা আলোচনা করছে যে আমি ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, যে দৃশ্য ব্রাইড দ্বারার পর আর কেউ দেখেনি, তো তারপরে দেখা যাচ্ছে আমাদের বার্টলের মৃত্যুর খবর বহন করে নিয়ে আসছে। সেই কি করে মৃত্যু হলো সেটা দেখা গেল যে ওই তাকে যে রেড মেয়ারটা ছিল সে তাকে নক করেছে, অর্থাৎ ঠেলে ফেলে দিয়েছে এবং সমুদ্রে তার ডুবে কিন্তু মৃত্যু হয়েছে। এবং একদম এন্ডে আমরা মৌরিয়ার যে কথোপকথন, মৌরিয়ার যে স্টোইসিজম, অর্থাৎ মৌরিয়া একজন স্টোইক ক্যারেক্টার, অর্থাৎ কি দেখতে পাবো না, তার না কষ্ট আছে, না দুঃখ আছে, না কিছু আছে। এবং সে বলছে সমুদ্র আমার আর কি করবে, আমার আর কিছু করতে পারবে না সমুদ্র, কারণ আমার আর সেই প্রতিদিন সন্ধ্যাবেলায় গিয়ে প্রার্থনা করা, সমুদ্র খারাপ হলে সমুদ্রের কাছে গিয়ে আমাকে হাওয়া দেখা, বাতাসকে দেখা আমার আর দরকার নেই, আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো, আমি এখন স্যামহেইনে গিয়ে আমি আর জল আনতে যাবো না, কারণ আর কি হবে আমার আর কিছু দরকার নেই। এখানে সিম্বলিজম, অর্থাৎ দেখতে পাবো যে সমুদ্র এখানে সব কিছু, সমুদ্রই সব, প্রত্যেকটা মানুষ ডিপেন্ডেন্ট অন দ্য সি, তারা সমুদ্রের উপর বেঁচে থাকে, তাদের মৃত্যু, তাদের জীবন সব কিছুই কিন্তু সমুদ্রের উপর। খ্রিশ্চান পেগান ব্লেন্ডিং আছে, আমরা জানি এখানে খ্রিশ্চানিজম এবং সেই পেগানিজম দুটোকেই কিন্তু এর মধ্যে দেখতে পাবো। নেক্সট হচ্ছে ওই রেড মেয়ারটা কি বহন করছে জানো, কি সিম্বল বহন করছে? এই সেল্টিক যে জীবনযাত্রা, অর্থাৎ এই আয়ারল্যান্ডের যে সামুদ্রিক যে জীবনযাত্রা, এই সেইখানে রেড হর্স ক্যান বি লিঙ্কড উইথ ডেথ, এই লাল ঘোড়া একটা মৃত্যুর তুলনা, অর্থাৎ মৃত্যু বহন করার তুলনা নিয়ে আসে। আর সেটা অবশ্যই মাথায় রাখবে যে বার্টলে রাইডিং ইট হিন্টস দ্য হিজ ফেট, তার ভাগ্যের কথা বলা হয় বার্টলে যখন সেটাকে চড়ে যায়। নেক্সট হচ্ছে এখানে ওমেন অ্যাজ সার্ভাইভার্স, ওমেনরা এখানে সব, পুরুষেরা সেই সাগরে যায়, তারা আর ফেরে না, কিন্তু ওমেনরাই সমস্ত ল্যান্ডের দেখভাল করা, তাদের কালচারকে ধরে রাখা, তাদের বিশ্বাসকে ধরে রাখা, সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো একদম ফেমিনাইন কালচার। আর একটা জিনিস দেখতে পাবো যে দ্য প্লে স্টার্টস উইথ ফিয়ার অফ লুসিং বার্টলেকে হারানোর ভয় দিয়ে শুরু হবে এবং দেখা যাচ্ছে সত্যি সত্যি তার মৃত্যুটা হলো। অ্যাকচুয়ালি বলা হয় যে এখানে ওই জীবন আর মৃত্যুর যে সাইকেল সেটা চলতেই থাকে। আমরা কোনো পুরুষ চরিত্রকে সেইভাবে কিন্তু স্টেজে পাবো না, সবাই অফ স্টেজ থাকবে, ঠিক আছে, একদম অফ স্টেজ। অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে পুরুষেরা এখানে ভীষণই যেন অসহায়, নারীরাও তাই যদিও। এইবার আসছে যে আমরা কিছু সিম্বলিজম দেখব, যে ক্লোদের বান্ডেল সেটা সিম্বলাইজ করছে কি না ডেথ অ্যান্ড ফিনালিটি, মাথায় রাখবো, যেটা একদম ফাইনাল ডেথকে সিম্বলাইজ করছে। রোপ হল্টার যেটা সিম্বলাইজ করছে যে বার্টলের ওয়ার্ক অ্যান্ড লাইভলিহুড, বাট অলসো আইরনিক্যালি বিকামস আ পার্ট অফ দ্য ইভেন্ট লিডিং টু হিজ ডেথ, যেটা জীবনযাত্রা পালন করা হয় যেটা দিয়ে, আর সেটাই দেখা যাচ্ছে না মৃত্যু বহন করে নিয়ে আসছে সেই রোপ হল্টার। নেক্সট হচ্ছে ব্রেড, আ সিম্বল অফ কেয়ার, সার্ভাইভাল অ্যান্ড ম্যাটারনাল লাভ, এটা মানে মাতৃ ভালোবাসা, টিকে থাকা, কেয়ার, সেটা পর্যন্ত দেখা যাচ্ছে আমরা কিন্তু ভুলে যাচ্ছে সেটা দিতে, অর্থাৎ সারভাইভ করতে পারছে না, মৃত্যুকেই বহন করে নিয়ে আসছে। হোয়াইট বোর্ড যেটা কফিন তৈরির জন্য কাজে লাগে, এটাও কিন্তু মৃত্যুকে সিম্বলাইজ করছে। স্পিনিং হুইল অবশ্যই সেটা কিন্তু মানুষের জীবনের ট্র্যাজেডি, অর্থাৎ মানুষ যেন ভাগ্যের কাছে সব কিছু বিসর্জন দিয়েছে, সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে স্পিনিং হুইলের দ্বারা। আর সি উইড অ্যান্ড টাইড, অর্থাৎ দেখা যাচ্ছে এটা ইনডাইরেক্ট সিম্বল অফ টাইম, এবং যে সমুদ্রের যে ক্ষমতা সেটা কিন্তু বলা হয়েছে। এই নাটকটা তোমরা যদি লাইন বাই লাইন চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি ওভারঅল একটা আলোচনা করলাম এবং এরপরেই তোমরা কিন্তু এমসিকিউ এর ভিডিওটা পাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে বইয়ের